গান্ধী আশ্রম সবরমতী আশ্রমে এসেছি। আমাদের জাতির জনক, এইখানে লেখা আছে কতগুলো ভাষায় সবরমতী আশ্রম। আহমেদাবাদে কালকে মায়াপুর যেতে গিয়ে থেমে গেলাম। গুরু মহারাজ বললেন আরও কয়েকদিন থাকো, আমার এখানে আরও মিটিং টিটিং রয়েছে, তাই আমরা এলাম দেখতে গান্ধী আশ্রম। এখানে মহাত্মা গান্ধীর মিউজিয়াম, লাইব্রেরি। আমরা এসছি, অনেক ভক্ত এসছি, অনেক ভক্ত একসঙ্গে। শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজ আমাদের নিয়ে এসছেন এই সবরমতী আশ্রম দেখাতে। এখন আমরা মিউজিয়ামে ঢুকছি। মিউজিয়াম ক্যারি on the search for truth and development freshness. For on one side are the iron bolts and the foreigner, and the other side the thousands of mother nature. So, কি হ্যাঁ gentleness औरत का हालत देखा, वर्तमान का औरत করছে এখানে দেখা। সম্মান কি ওই মাধ্যমিক পর্যন্ত ভালো সম্মান করে স্কুলে। এটাই মূল গান্ধী আশ্রম। গান্ধী এখানে থাকতেন, গান্ধী এখানে প্রার্থনা করতেন। কি প্রার্থনা লেখা আছে? এই একদম সবরমতী নদীর পাড়ে। আমরা সবরমতী নদী প্লাস ঝর্ণা, খুব সুন্দর এলাকা, গাছপালা। এখানে এলে কিন্তু, আহমেদাবাদে এলে কিন্তু আসবেন এখানে। হ্যাঁ, এটা সবরমতী আশ্রম আমাদের আহমেদাবাদে খুব বিখ্যাত। গান্ধীজির আশ্রম, গান্ধীজির পরিবার, তার পরিবারের সব লোক থাকতে, বহু লোক আসে এখানে দর্শন করতে। আর নদীর পাড়ে তো খুব সুন্দর বাতাবরণ, খুব সুন্দর পরিবেশ। প্রচুর লোকের ভিড় আজকে। শুধু লোকজন ভিড় না, উপরে পশু পাখি হচ্ছে কিচিরমিচির করছে। কত লোক এসছে দেখেন। আর সবরমতী নদী, সবরমতী নদীতে নদীটা একটু দেখিয়ে দিই। নদী গান্ধী, আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী, যিনি গীতার শক্তি, সবসময় গীতাকে সঙ্গে নিয়ে হাঁটতেন। তিনি বলেছেন যে কখনো যখন আমি খুব অসহায় ফিল করি, নিজেকে কোথাও কোনো আশার আলোক দেখতে পাই না, তখন গীতা হাতে তুলে নিয়ে পড়তে শুরু করি। তখন গীতার শক্তিতে আবার নতুন জীবন লাভ করি। এটা যে সবরমতী নদী, কত সুন্দর পরিবেশ দেখে। এই নদীর কিনারেই আমরা দাঁড়িয়ে রয়েছি। সে আশ্রম, ব্রিজ, অত্যন্ত স্বচ্ছ জল, অপূর্ব বাতাবরণ, পরিষ্কার পরিচ্ছন্নতা। আমরা এখনই মহাত্মা গান্ধীর আশ্রমে এসেছি, সাবরমতী আশ্রম। সাবরমতী নদীর তীরে এটা অবস্থিত। তো মহাত্মা গান্ধী যদিও তিনি রাজনীতি করছিলেন, তবুও তিনি গীতার উপরে খুব প্রাধান্য দিয়েছেন। গীতার আদর্শে চলতে চেষ্টা করেছেন যতটুকু বুঝতে পেরেছেন। আর বিশেষ করে শিল প্রভুপাদ ওনার অহিংসা আন্দোলনে যোগদান করেছিলেন। আর শিল প্রভুপাদও ওনার সার্টিফিকেট, গ্রাজুয়েশন সার্টিফিকেট প্রত্যাখ্যান করেছিলেন। তো এইভাবে আমরা ভক্তিলানে থাকলেও যেহেতু প্রভুপাদের সঙ্গে মহাত্মা গান্ধীর আন্দোলনে যোগাযোগ ছিল, তো একটু আমাদের তার সঙ্গে সম্পর্ক রয়েছে। তো উনি প্রভুপাদ মহাত্মা গান্ধীর কাছে একটা চিঠি লিখেছিলেন। স্বাধীনতার পরে চিঠি লিখেছিলেন, তুমি তো ভারত স্বাধীন করলো, এবার এসে সাধন ভোজন করো। কিন্তু তিনি করলেন না। তার
দিন বা 1 মাস পরে ওনাকে হত্যা করা হয়েছিল। নাথুরাম গডসে গুলি করে মেরে দিয়েছিল। তো যাই হোক, সাধন করো ভজন করো, মরতে জানলে হয়। আর সাধন ভজন করে জীবনকে ভালো করে প্রস্তুত করতে হবে। কিন্তু এই জায়গাটা খুব সুন্দর লাগছে, নদীর তীরে, খুব আশ্রম পরিবেশ। আমরা দেখতে পেলাম এখানে ওনার স্ত্রী বসে বসে জব করছেন, উনি প্রতিদিন প্রার্থনা করতেন। তো মোটামুটি উনি রাজনীতি দেশপ্রেমী থাকলেও ঈশ্বরকে কেন্দ্রে রেখে যে করতেন, সেটা একটা বড় আদর্শ আমাদের জন্য। যা কিছু আমরা করি না কেন ঈশ্বরকে কেন্দ্রে রেখে করতে হবে। হরে কৃষ্ণ। এখানে মহারাজ কিছু বলবেন। দুটো পন্থা ভারত স্বাধীন করার লক্ষ্যে, একটা হচ্ছে কৈরাঙ্গিয়ে ময়রাঙ্গে নিজের শক্তি, বন্দুক, গুলি, আর একদিকে গীতা হাতে নিয়ে একটা লাঠি ঠুকিয়ে ভারত স্বাধীন করেছেন এই মহাত্মা গান্ধী। তবে যদিও এটা একটা জড়জাগতিক কথা, কিন্তু প্রভুপাদের অনেক বইতে গান্ধীজির নাম শোনা যায়। যেরকম ঈশোপনিষদের ভূমিকাতেও গান্ধীজির কথা এসছে। জীবনে একটা ভুল করেছেন, যে আমি তাকে চিঠি লিখেছিলাম, সেটা না শুনে সাবধান না হয়ে অসাবধানতার জন্য সে মারা গেছে। যাই হোক, অনেক শিক্ষা ওনার জীবন থেকে পাওয়া যায়। মূল শিক্ষা একটা দিয়েছেন গীতার পৃষ্ঠাতে প্রভুপাদ, বা যারা এডিটর করেছেন তারা দিয়েছেন, যে মহাত্মা গান্ধী বলছেন, আমি যখন কোথাও আশার আলোক দেখতে পাই না, চারিদিকে যেন হতাশা দেখি, তখন আমি গীতা তুলে নিই। গীতার যে কোনো একটা শ্লোক পড়ে আমি এত শক্তি, আনন্দ পাই, দুঃখের মধ্যে হাসতে থাকি। সবাই গীতার উপর ভরসা করুন, গীতার শক্তিতে নিজের জীবনকে গড়ে তুলুন। জয় গান্ধী। তো মহারাজের শ্রীমুখ থেকে সমর্পণ করলেন গীতার কত গুরুত্ব। তো সেজন্য সবাই এই গীতার লেখন মহাযজ্ঞে যোগদান করুন। 7 লক্ষ গীতা লেখন মহাযজ্ঞ, 1 কোটি মানুষ, যেরকম ভগবত গীতা মাধ্যমে মহাত্মা গান্ধী আন্দোলন সৃষ্টি করেছিলেন। এই গীতার শিক্ষা দিয়েছিল প্রভুপাদ, সারা বিশ্বজুড়ে আন্দোলন সৃষ্টি করেছেন। সেই প্রভুপাদ আন্দোলনকে আরও গতিশীল করবার জন্য এখন আমাদের 7 লক্ষ গীতা লেখন মহাযজ্ঞ করা হচ্ছে। তা আপনারা এই মহাযজ্ঞে যোগদান করুন। রেজিস্ট্রেশন করে গীতা বই দেওয়া হবে, লেখার জন্য খাতা দেওয়া হবে। প্রতিদিন 1-2 শ্লোক লিখবেন, আর একটা হরে কৃষ্ণ মহামন্ত্র লিখবেন। হরে কৃষ্ণ। জয় গীতা লেখানো মহাযজ্ঞ কি জয়। কিন্তু এটা লিমিট, কিন্তু মাত্র 1 কোটি লোক। আপনি ওর ভিতরে আছেন কি? না হলে কিন্তু মিস করবেন যত তাড়াতাড়ি সম্ভব। এখানে সেই কি বলে, চরকা কমন্ডলু, এদিকে কি বলে এটা, কি জাঁতা, যাই হোক আছেন। তোর ঘর, কিন্তু তার মানে এটা ছিল রসোই ঘর, কিচেন ছিল, এটা ঘরের দরজা ছিল, এটা অরিজিনাল ঘর ছিল, দরজা ছিল। আর এটা হচ্ছে কৌস্তভাকা কর্মা, মানে কি বলে ওনার স্ত্রীর থাকার ঘর। আমরা ঢুকতে পারবো তো? ঘরে কিছু নেই তো, বেড বিছানা কিছুই নেই। আচ্ছা, তারপরে এদিকে মহন্টু মহাত্মা, তার পুরো 1869 থেকে কর্ম, 7 বছর থেকে 79 বছর পর্যন্ত। এটা গেস্ট রুম লেখা আছে কেন? গেস্ট রুম, ও তাহলে তো আমরা ঢুকতে পারি তো। কিন্তু খুব রুমগুলো খুব ছোটো ছোটো, অ্যাটাচ বাথ না, এই ঘরে থাকা যায় নাকি? বেড বিছানা, ফ্যান ট্যান কিছুই না। ও ওকে, তখনকার দিনের এই যে টাইলস, গেটটা খুব সুন্দর, গেটটা ঘরে ঢোকার গেটটা। আমরা ধরুন গেটে ঢুকছি, আসুন একটু গেটে দাঁড়াই সবাই, আসেন সবাই গেটে দাঁড়ায়। আমরা এখন মহাত্মা গান্ধীর ঘরের গেটে দাঁড়িয়ে আছি, মানে গেটটা বন্ধ, কিভাবে আমরা ঢুকে পড়েছি এখানে। যাই হোক, এখন তো আর বের করতে পারবে না, কিন্তু ঘরে রিসেপশন করার কেউ নেই, আমরাই গেস্ট, আমরাই হোস্ট, আমরাই সব কিছুই। তো যাই হোক, এই বাড়িতে অনেক পুরানো আদতের বাড়ি, আমরা এসেছি। 100 বছর হয়ে গেছে, হ্যাঁ 100 বছরের আগের বাড়ি।
আপনারা সবাই আসবেন। এই ভিড় ভাটা আর ভালো লাগছে না, চলো পালাই। এই হচ্ছে নদীর ঘাট, সবরমতী নদীর ঘাট, কিন্তু লক করা আছে। নদী ঘাট কত সুন্দর, জল প্রবাহমান, জল বইছে। দেখছেন তো আমাদের গুজরাটের চিফ মিনিস্টার নরেন্দ্র এখন প্রাইম মিনিস্টার হয়ে গেছেন, পুরো এখান থেকে গান্ধীনগর অব্দি নদীর দুপারকে ভরিয়ে করেছে। এটা কিন্তু নদী ছিল না, না নদী ছিল, আমাদের নতুন করে সুন্দর করে ঘাট বাঁধিয়ে জল এনে এখানে গান্ধীনগর অব্দি হ্যাঁ 30 কিলোমিটার 30 কিলোমিটার তো সুন্দর বাঁধানো, যেন লন্ডন বানিয়ে দিয়েছে। টেমস নদীর পাড় বাঁধিয়ে দিয়েছেন আমাদের মাননীয় বর্তমান প্রধানমন্ত্রী, তিনি এখানকার ছিলেন মুখ্যমন্ত্রী। এত সুন্দর করে এই নদীটাকে সাজিয়েছেন, আহমেদাবাদকে সদি সাজিয়ে তুলেছেন। কত সুন্দর এলাকা। ইস্কনের যশোমতী নন্দন প্রভু তিনি নিয়ে এসে রাধা গোবিন্দকে প্রতিষ্ঠা করেছেন, যার ফলে এই আহমেদাবাদ আরও সুন্দর হয়ে গেছে, আরও সুন্দর। আরে চলে গেছে মানে এবারে আবার হাঁটতে হাঁটতে হাঁপিয়ে পড়েছে। এবার আবার পিকনিকে বসলাম, খাওয়া দাওয়া, কত কিছু আইটেম। সবাই একটু আইটেমগুলো দেখে